কোনো প্রোডাক্টের জন্য মার্কেট রেডি না থাকলে তা তৈরি করে নিতে হয়। যে মার্কেট আমরা তৈরি করব না তার কোনো অস্তিত্বই থাকবে না। এই কথাটি বলেছিলেন অস্ট্রিয়ান একজন বিজনেসম্যান ডিট্রিজ মাতিসিজ। 1982 সালে মাতিসিজ তার একটা বিজনেস ট্রিপের জন্য থাইল্যান্ড গিয়েছিলেন। লম্বা ফ্লাইটের পরে তার জেটল্যাগ যেন কাটতেই চাইছিল না। এমন সময় উনি থাইল্যান্ডের লোকাল একটা ড্রিঙ্ক ট্রাই করে দেখেন যে তার জেটল্যাগ ইনস্ট্যান্ট দূর হয়ে গেছে। খুব কম টাইমে ওনার টায়ার্ড ভাবটা কেমন যেন গায়েব হয়ে গেল। সেই ড্রিঙ্কটার লোকাল নাম ছিল ক্রাটিং ডং, যার অর্থ করলে দাঁড়ায় লাল সার। এই ক্রাটিং ডং থেকেই পরবর্তীতে আজকের রেড বুল নামটা আসে। তো এরপর মাতিসিজ তার নিজ দেশে ফিরে যাওয়ার পরে ওনার মাথায় একটা বিজনেস আইডিয়া ঘুরতে থাকে। উনি অনেক চেষ্টা করেন ইনভেস্টর খোঁজার, কিন্তু তার বিজনেস আইডিয়া শোনার পরে কেউই রাজি হচ্ছিল না। সেখানকার ইনভেস্টরদের মতে ক্রাটিং ডংয়ের মতো এনার্জি ড্রিঙ্ক এশিয়ার বাইরে খুব একটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা নেই। ওয়েস্টে তো এরকম কোনো মার্কেটই নেই। কিন্তু সেই সময়ই মাতিসিজ বলেছিলেন কোনো মার্কেট না থাকলে সেটা বরং তৈরি করে নিতে হয়। মাতিসিজ তার আইডিয়া নিয়ে এতটাই কনফিডেন্ট ছিলেন যে তিনি নিজের পকেট থেকে সেই সময়ে $500,000 ইনভেস্ট করেন। তার সাথে হাত মিলায় ক্রাটিং ডংয়ের অরিজিনাল ম্যানুফ্যাকচারার চালেও ইউভিদিয়া। বাকি $500,000 ইউভিদিয়া ইনভেস্ট করেন। এই দুই ইনভেস্টর মিলে 1987 সালে অস্ট্রিয়াতে রেড বুলের যাত্রা শুরু করেন। মাতিসিজ অরিজিনাল ড্রিঙ্কের ফর্মুলা সেম রেখে শুধু টেস্টে সামান্য চেঞ্জ নিয়ে আসেন। লঞ্চ হওয়ার পরপরই জার্মানিতে রেড বুল ব্যান করা হয়। কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ একটু বেশিই থাকে। এর ফলে রেড বুলের পপুলারিটি রাতারাতি বেড়ে যায়। এমনকি অনেক জার্মান ছেলেমেয়েরা বর্ডার ক্রস করে জার্মানি থেকে অস্ট্রিয়াতে যায় শুধুমাত্র রেড বুল ট্রাই করার জন্য। লঞ্চ হওয়ার পর প্রথম বছরেই রেড বুলের 5 লাখ ক্যান বিক্রি হয়। আর 2019 সালে রেড বুল সারা বিশ্বের মানুষের জন্য একটি করে অর্থাৎ অলমোস্ট 750 কোটি ক্যান বিক্রি করেছে। অন্যান্য বেভারেজ কোম্পানির চেয়ে রেড বুলের বিজনেস স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট ছিল। কোম্পানি দাঁড়িয়ে যাওয়ার পর প্রোডাকশনের চেয়ে তারা অনেক বেশি ফোকাস করে মার্কেটিংয়ে। এই যে লাখ লাখ ক্যান এনার্জি ড্রিঙ্ক বাজারে আসছিল, এখানে কিন্তু রেড বুলের কন্ট্রিবিউশন ছিল খুবই সীমিত। ফর্মুলা রেড বুলের হলেও ক্যানগুলোর প্রোডাকশন আর লজিস্টিকের কাজ কোম্পানি নিজেই না করে আউটসোর্সিংয়ের হেল্প নেয়। এতে করে রেড বুলের যত রিসোর্সেস ছিল তার একটা বড় অ্যামাউন্ট তারা কন্ট্রিবিউট করেছিল মার্কেটিং এবং সেলসে। অ্যাট ফার্স্ট রেড বুল ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করে। আস্তে আস্তে স্টুডেন্ট পার্টি, ক্লাব এসব জায়গায় রেড বুলের একটা ট্রেন্ড শুরু হয়ে যায়। এভাবে ব্র্যান্ডটাকে এক্সপান্ড করে রেড বুল ফোকাস করে স্পোর্টসের দিকে। বিভিন্ন স্পোর্টস ইভেন্টস আর টিম স্পন্সর করতে করতে রেড বুলের এখন নিজস্ব ফর্মুলা 1 রেসিং টিম আছে। শুধু ফর্মুলা 1ই না, বিভিন্ন স্পোর্টসের সাথে রিলেটেড রেড বুলের মোট 15টা স্পোর্টস টিম আছে। শুধু তাই না, শোনা যাচ্ছে যে রেড বুল খুব তাড়াতাড়ি ফোর্ড আর অ্যাস্টন মার্টিন এর সাথে মিলে তাদের নিজস্ব রেসিং ইঞ্জিনও ম্যানুফ্যাকচার করতে যাচ্ছে। একটা এনার্জি ড্রিঙ্ক কোম্পানি ফর্মুলা 1 রেসিং কারের ইঞ্জিন বানাবে, ব্যাপারটা চিন্তা করলেই খুব আশ্চর্য লাগে। রেড বুলের যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা চ্যানেল আছে, কোথাও কিন্তু আপনি টিপিক্যাল এনার্জি ড্রিঙ্কের অ্যাড দেখতে পাবেন না। তাদের টাইমলাইনে ভর্তি এক্সট্রিম স্পোর্টস ভিডিওস দিয়ে। কেউ হয়তো মাউন্টেন বাইক নিয়ে জাম্প করছে এমন ভিডিও বা ফর্মুলা 1 কার রেসিংয়ের ভিডিও। এর কারণ রেড বুলের ফোকাস তাদের অডিয়েন্সের সাথে ডিপলি কানেক্ট করার। তারা জানে যে তাদের টার্গেট অডিয়েন্স একটু ডিফারেন্ট। এই অডিয়েন্স সাধারণত অনেক এনার্জেটিক মানুষ। তারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, এক্সাইটিং স্টান্টস পারফর্ম করে, তাই তাদের ফোকাসও এই ধরনের অ্যাক্টিভিটিজের উপর বেশি। রেড বুলের ট্যাগলাইন হচ্ছে রেড বুল গিভস ইউ উইংস। এই উইংস বা পাখার জোর বোঝানোর জন্যই হয়তো মাতিসিজ 2012 সালের এক অস্ট্রিয়ান স্কাইডাইভারকে স্পেস থেকে জাম্প করায়। ফিলিক্স বাউ মগারটনার নামের এই স্কাইডাইভার রেড বুল স্ট্র্যাটোস প্রজেক্টের অংশ ছিল। 2012 সালের 14 অক্টোবর ফিলিক্স 39 কিলোমিটার উচ্চতায় স্পেস থেকে ফ্রি ফল করে।
এক কথায় বলতে গেলে জাস্ট লাফ দেয়। প্রেসার স্যুট পরা অবস্থায় লাফ দিয়ে কাছাকাছি এসে প্যারাস্যুট দিয়ে মাটিতে নামে। তো রেড বুল এই মিশনটা কেন করে? কারণ তারা এটা অ্যাফোর্ড করতে পারে। এটাও একটা মার্কেটিং ক্যাম্পেইনই বলা যায়। এই জাম্পের পর রেড বুলের সেলস 7% বেড়ে যায় এবং গ্লোবাল সেলস বেড়ে যায় 13%। এই মিশনে রেড বুলের খরচ হয়েছিল $30 মিলিয়ন, কিন্তু এরপর তাদের প্রফিট যে কী পরিমাণ বেড়েছিল সেটা আমরা কল্পনাও করতে পারি না। এই ধরনের ক্রেজি আইডিয়ার জন্যই হোক বা যে কারণেই হোক, মার্কেটিংয়ের ক্ষেত্রে রেড বুলকে টক্কর দেয়া বেশ চ্যালেঞ্জিং একটা কাজ। আসল ব্যাপারটা হচ্ছে কোনো প্রোডাক্টের জন্য মার্কেট রেডি না থাকলে সেই মার্কেট তৈরি করে নিতে হয় এবং মার্কেট তৈরি করার এই প্রসেসটাকে আমরা বলি ডিমান্ড জেনারেশন। আর ডিমান্ড জেনারেশনের জন্য আপনাকে অবশ্যই কোনো আউট অফ দ্য বক্স মার্কেটিং আইডিয়া নিয়ে কাজ করতে হবে।